বিডিআর বিদ্রোহ দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি বললেন প্রধানমন্ত্রী। দুটি অত্যাধুনিক হেলিকপ্টার পেল বিজিবি। গাজীপুরে চলন্ত বাসে নারী হকার ধর্ষণ মামলায় চালক গ্রেপ্তার, হেলপারকে ধরতে অভিযান, বাস জব্দ। করোনা সংক্রমণের ৮ মাস পরও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ফের বাড়ছে সংক্রমণ, শীতে বড় বিপর্যয়ের শঙ্কা। সুন্দরবনের করমজলে ৩ বছরে ফোটেনি কুমিরের একটিও বাচ্চা, ভিআইপি দর্শনার্থীদের কারণে প্রজনন ব্যাহত হবার অভিযোগ। মাদারীপুরে মেয়াদ শেষেও ডিপিএস এর টাকা ফেরত পাচ্ছেন না পপুলার লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা, হয়রানির অভিযোগ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। বিডিআর বিদ্রোহের ঘটনা যারা ঘটিয়েছে তারা দেশ, জাতি ও বাহিনীর অপূরণীয় ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে তিনি বলেন, পিলখানার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি এয়ার উইংয়ের জন্য কেনা দুটি MI-71 হেলিকপ্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সীমান্তের অতন্দ্রী প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রায় ২২৫ বছরের ঐতিহ্যবাহী এ বাহিনী দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে নিষ্ঠা ও দায়িত্বের সাথে। বিজিবির আধুনিকায়নে এবার এয়ার উইংয়ে যুক্ত হলো দুটি MI-71 হেলিকপ্টার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফের নামে হেলিকপ্টার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় বিজিবি সদর দপ্তরের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বক্তব্যে বিডিআর বিদ্রোহের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত, এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। বাহিনীর পেশাগত দক্ষতা উন্নয়নে যা প্রয়োজন তা বন্দোবস্ত সরকার করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রায় 12,000 বিজিবির নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী 5টি রিজিয়ন সদর দপ্তর স্থাপন করে কমান্ড স্তর সৃষ্টি করা হয়েছে, যেই বাহিনীকে আরও গতিশীল এবং ফলপ্রসূ করেছে। আর বিজিবির গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। নতুন 4টি সেক্টর ও 5টি রিজিওনাল ইন্টেলিজেন্স ব্যুরো, 15টি ব্যাটালিয়ন স্থাপন করা হয়েছে। এছাড়াও নতুন 140টি বিওপি, 34টি বিএসপি এবং একটি এয়ার উইং সৃজন করার মাধ্যমে প্রথম পর্যায়ে পুনর্গঠন কাজ সম্পন্ন হয়েছে। 170টি বর্ডার পোস্ট আমাদের করা হবে। দেশের স্থল সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ, এরশাদ জিয়া সরকার কোনো সুরাহা করতে পারেনি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। জিয়া, এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে তারা কখনো আমাদের এই সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের এটা ব্যাপারে তারা কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি। যাক, আমি প্রথমবার যখন আসি তখন থেকে উদ্যোগ গ্রহণ করি, এবং পরবর্তীতে আপনারা জানেন যে ভারতের পার্লামেন্টে সকল দল মিলে আইন পাশ করে দিয়েছে, এবং আমাদের সীমান্ত এখন আমাদের সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে চলন্ত বাসে নারী হকারকে ধর্ষণের ঘটনায় তাকোয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে শহরের বাঘের বাজার এলাকায় বাস থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়, পরে বাসটি জব্দ করা হয়েছে। জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানিয়েছেন, কালিয়াকৈরে চন্দ্রাই এলাকায় বিভিন্ন পরিবহনে চকলেট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন ওই নারী। গতরাতে চকলেট বিক্রির সময় তাকোয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেন ও তার সহকারী শরীফ হোসেন তাকে চান্দনা চৌরাস্তায় নিয়ে যান। সেখান থেকে খালি বাস নিয়ে ফেরার পথে ওই নারীকে ভাওয়াল মির্জাপুর এলাকায় ধর্ষণ করে। ঢাকা ময়মনসিংহ সড়কের মেম্বারবাড়ি এলাকায় বাসটিতে নারীর চিৎকার শুনে টহল পুলিশ সেটিকে থামায়। এ সময় চালকের সহকারী শরীফ হোসেন পালিয়ে গেলেও চালক সাদ্দামকে আটক করা হয়। সকালে ওই নারী বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন।
আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এ বিষয়ে পুলিশ আর কি কিছু জানিয়েছে কিনা, অপরজনকে ধরতে তাদের তৎপরতা কেমন দেখেছেন আপনি? চলে যাচ্ছি পরের সংবাদটিতে। চট্টগ্রামের লালখান বাজারের মতি ঝর্ণায় এক গৃহবধূকে ধর্ষণ মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সগির কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নির্যাতিত নারীর সঙ্গে বেশ কিছুদিন ধরে তার স্বামীর বনিবনা হচ্ছিল না। আলাদা থাকতেও শুরু করে তারা। শনিবার মতি ঝর্ণা এলাকায় বাসায় তার স্বামীকে খোঁজ করতে যান ওই নারী। এ সময় সগির কলোনির মনির ওই নারীকে জানায় তার স্বামী তার বাসায় অবস্থান করছেন। এ কথা বলে তাকে ডেকে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে খবর পেয়ে ওই নারীকে উদ্ধার ও মনির সহ 4 জনকে আটক করা হয়। এ ঘটনায় খুলশী থানায় মনিরের বিরুদ্ধে ধর্ষণ এবং অস্ত্র মামলায় 2টি মামলা করা হয়েছে। নরসিংদীর পলাশে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতরাতে 2 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত পাপ্পু ঘোড়াশাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলম খন্দকারের ভাই, অপরজন পাপ্পুর সহযোগী। পুলিশ জানায়, গত 26 অক্টোবর পাপ্পু খন্দকার তার গাড়ি চালকের মাসিক বেতন দেওয়ার কথা ছিল। বেতনের টাকা নষ্ট করে ফেলবে এই অজুহাতে চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন পাপ্পু। তার কথা অনুযায়ী চালক তার স্ত্রীকে নিয়ে আসেন। ওই সময় পাপ্পু তার দোকানে গাড়ি চালককে আটকে রেখে গাড়িতে তার স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় পাপ্পু খন্দকার ও তার সহযোগী শাহাদাতের বিরুদ্ধে মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালীতে সাবেক স্বামী ও সহযোগীদের নির্যাতনের শিকার তরুণীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্থানীয় পৌর মেয়র। চিকিৎসকরা জানান, শনিবার সন্ধ্যায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে ব্যথা এবং মুখের ভেতরে ক্ষত নিয়ে ওই তরুণী হাসপাতালে ভর্তি হন। নির্যাতনের শিকার তরুণী জানান, শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে সুধারাম মডেল থানার সামনে থেকে ওই তরুণীকে অপহরণ করে তার সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পি সহ 4 জন। কবিরহাটে এক বাড়িতে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয় তারা। পরে তাকে বেধড়ক মারধর করে তারা। এ ঘটনায় শুধুমাত্র প্রধান অভিযুক্ত বাপ্পিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। শারীরিক ব্যথা এবং খেতে পারে না, এই কমপ্লেনে আমাদের হসপিটালে এসছে। আমরা ইমার্জেন্সি থেকে তাকে ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছি সার্জারি ওয়ার্ডে। পরবর্তী চিকিৎসা সার্জারি ওয়ার্ডের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে থাকবে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেই ঘটিয়েছে, সে যেই রাজনৈতিক দলের হোক না কেন, অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকার অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আগেই জানিয়েছি, গাজীপুরে চলন্ত বাসে নারী হকারকে ধর্ষণের ঘটনায় তাকোয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই বিষয়ে পুলিশ কি আর কিছু জানিয়েছে কিনা, অপরজনকে ধরতে তাদের তৎপরতা আপনি কেমন দেখেছেন? আমি বিষয়টি নিয়ে জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে মামলা দায়েরের পর যে চালক সাদ্দাম হোসেন তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যে অপর আসামি শরীফ হোসেন তাকে গ্রেপ্তার করার জন্য তাদের তৎপরতা বাড়ানো হয়েছে এবং যে নারী ভিকটিম রয়েছেন হকার তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা সেটি করার পর এবং ডাক্তারের যে প্রতিবেদন সেটি প্রাপ্তির পর এই বিষয়টা তারা আরও কঠোরভাবে বিষয়টি নিয়ে দেখভাল করবেন বলে এবং আইনগত যে ব্যবস্থাটি রয়েছে সেগুলি তারা করবেন বলে ওসি আমাকে জানিয়েছেন। আর যে বাসটি রয়েছে তাকোয়া পরিবহনের বাস, সেটি কিন্তু জব্দ করা হয়েছে এবং সেই বাসটি এখন জয়দেবপুর থানায় রয়েছে। তো এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ পরিস্থিতি। আবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শীতে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে শিগগিরই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম চালু করবে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি সংকট মোকাবিলায় হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম পৌঁছানো, জনসচেতনতা সৃষ্টি সহ বিভিন্ন কার্যক্রমের আগাম প্রস্তুতি নিতে 22 মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার।
সরকারের আগাম প্রস্তুতির কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে না পারলে শীতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য বিভাগ। শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে অনেক দেশেই। বাংলাদেশও সে আশঙ্কার বাইরে নয়। পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাস্থ্য, শিক্ষা সহ ২২ মন্ত্রণালয়কে আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে ১১৪টি ল্যাবে চলছে করোনা টেস্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ১১,৬০৮টি। মোট আইসিইউ শয্যা রয়েছে ৫৬৪টি। দেশে মোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১৩,০৯৫টি। হাই ফ্লো নেজাল ক্যানুলা রয়েছে ৫৭৪টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে ৩৬৩টি। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের ইতিমধ্যে যে অভিজ্ঞতা হয়েছে তার সবকিছু কাজে লাগিয়ে আমরা মানুষের চিকিৎসা দিতে সক্ষম হই। আর এখন আছে ১১৪টা ল্যাব, তো সেখানে আমাদের পরীক্ষা করতে কোনো সমস্যা হবে না যদি সংক্রমণ বেড়ে যায়। পাশাপাশি আমরা কিট সংগ্রহ করছি, কিট সংগ্রহ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা অ্যান্টিজেন টেস্টও করব। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হার কমলেও এখনও প্রবল ঝুঁকিতে বাংলাদেশ। করোনা সংক্রমণ অস্বাভাবিক বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে। চিকিৎসকদের প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, চিকিৎসার আধুনিক যে চিকিৎসা পদ্ধতি, সেটা ব্যাপারে চিকিৎসকরা প্রস্তুত। এখন মন্ত্রণালয়, অধিদপ্তরের ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেইটা তাদের থাকতে হবে। প্রস্তুতি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কিছু কিছু হাসপাতালে কিন্তু রোগী কমে যাওয়াতে বন্ধ করা হয়েছে, এটাও সত্য। যেগুলো বন্ধ করা হয়েছে এগুলো কিন্তু আবার চালানো বা ওপেন করা কিন্তু সহজ হবে, কিন্তু কঠিন কিন্তু হবে না। তাই আমি মনে করি যে এই ব্যাপারে মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন বা প্রশাসন বলেন, তারাও কিন্তু সতর্ক। আর আমরা যারা চিকিৎসার সঙ্গে জড়িত, আমি মনে করি আমরাও সতর্ক আর কি। সংকট মোকাবেলায় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ চলছে জানিয়ে স্বাস্থ্যবিধি মানতে দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিকে প্রচার বাড়ানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের ৮ মাস আজ। গত ২ মাস স্থিতিশীল থাকলেও আবারও বাড়ছে সংক্রমণ। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সংক্রমণ নিয়ন্ত্রণে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর তাগিদ থাকলেও তা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের আশঙ্কা, শীতে স্বাস্থ্যবিধি না মানলে দেখা দিতে পারে বিপর্যয়। দেশে প্রথম করোনা শনাক্তের ঘোষণা আসে ৮ মার্চ। গত ৮ মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৪,১৮,০০০। করোনার ৩১তম সপ্তাহে শনাক্তের সংখ্যা ৯,৫০৮ হলেও ৪ সপ্তাহ পর তা বেড়ে দাঁড়িয়েছে ১১,০৮০। প্রতিটি ল্যাবে বাড়ছে শনাক্তের হার, হাসপাতালেও বাড়ছে ভর্তি রোগী। ঢাকা শিশু হাসপাতালের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ল্যাব এ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩১,০০০-এর বেশি। গত ১০ দিনে ৬৬৭ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭৪ জন। শনাক্তের হার ২৬%। আমাদের এরকমও কিছু হয়নি যাতে করে আমাদের হিউমিডিটিটা অনেক কমে গেছে। এখনো কিন্তু আমাদের অনেক হিউমিড একটা কন্ডিশনে আমরা আছি, তারপরেও কিন্তু আমাদের এটা বৃদ্ধি পাচ্ছে। আমি এটাকে খুবই মনে করি যে আমরা বোধহয় একটু সবকিছু মনে হচ্ছে কি আমরা কোনো কিছুকে ইম্পর্টেন্স দিচ্ছি না। করোনায় এ পর্যন্ত ৬,০০০-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ৩১তম সপ্তাহে ১৭৫ জনের মৃত্যু হলেও ৩৫তম সপ্তাহে তা কমে হয়েছে ১২৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুযায়ী যদি আমরা বলতে চাই যে সংক্রমণের হার কমে গেছে, তাহলে সংক্রমণের হার কয়েক সপ্তাহ ধরে ৫%-এর নিচে ছিল, এইটা আমাদেরকে পেতে হবে। এবং মৃত্যু হার ৩ সপ্তাহ ধরে ক্রমাগত কমছে, সেটা পেতে হবে, যার কোনোটাই কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটতে দেখি না আমরা, যদিও সংখ্যাটা আপাতভাবে কম। ঢাকায় নতুন করে বেশি রোগী শনাক্ত হচ্ছে মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা ও গুলশান এলাকায়। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রায় অর্ধেক মানুষই উদাসীন। শীতের আগেই সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মানার তাগিদ বিশেষজ্ঞদের। মাস্ক শুধু নিজে পরলে হবে না, আমরা যখন যার সাথে যাই, যেখানে দেখা হয়, আমাদের দায়িত্ব হলো অন্যজন যদি মাস্ক না পরে ওনাকে বলা যে আপনি কেন মাস্ক পরেননি, বা উনি যদি মাস্ক না পরেন এবং পরেন এবং সেই মাস্কটা যদি যেখানে লাগানোর কথা সেখানে যদি না লাগিয়ে রাখেন, তাহলেও কিন্তু বলতে হবে আপনি দয়া করে মাস্কটা ঠিক মতো পরুন।
এ পর্যন্ত মোট শনাক্তের মাত্র 4 ভাগ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। করোনার জটিলতা ও মৃত্যু কমাতে হাসপাতালে চিকিৎসা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতির আরো খবর জানাতে এখন চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। আসছে শীতে করোনা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে এমনটি দাবি করছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রামে আপনি কি ধরনের প্রস্তুতি দেখছেন, স্থানীয় প্রশাসন কি বলছে? চট্টগ্রামের বিষয়ও একই রকম, অর্থাৎ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে বলা হচ্ছে সব ধরনের প্রস্তুতি, সেটা আমরা একদম করোনার শুরু থেকেই দেখে আসছি, কিন্তু দৃশ্যমান জায়গায় প্রস্তুতি আসলে খুব বেশি যে আসে সেটি স্পষ্ট করে বলা যাবে না। কারণ গত 3 মাসে আমরা যদি বলি, চট্টগ্রামে 3টি বেসরকারি উদ্যোগে আইসোলেশন সেন্টার বন্ধ হয়ে গিয়েছে এবং একটি ফিল্ড হাসপাতাল ছিল সেটিও বন্ধ করা হয়েছে। এর বাইরে করোনা রোগী নেই এরকম একটি কারণে যে 2টি সরকারি ব্যবস্থাপনায় করোনা ডেডিকেটেড হাসপাতাল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কি তাহলে রোগীর সংখ্যা কমে গেল? বিষয়টি হচ্ছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলে যেটি বুঝতে পারছি যে আসলে রোগীর সংখ্যা কমছে না। কারণ আমরা যদি গত 1 মাসে চট্টগ্রামের করোনার যে রোগীর সংখ্যা যদি হিসাব করি, তাহলে কিন্তু আমরা দেখব যে চলতি সপ্তাহে কিন্তু সর্বোচ্চ 100 জন করোনায় আক্রান্ত হওয়ার খবর আমরা দেখেছি। এবং আজকে আমরা দেখছি যে চট্টগ্রামে 63 জন করোনা আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 58 জনই হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটনে। অর্থাৎ এই সংখ্যাটি বলা যায় যে আমরা মাঝখানে গত 2 মাস 2.5 মাস ধরে যে ট্রেন্ডটি দেখছিলাম, এটি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এই পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 21,700 মতো এবং এদের মধ্য থেকে সুস্থ হয়েছে 16,786 জনের মতো, আর মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে 306 জনের মতো। তো জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও যেটি বলছেন, চিকিৎসকরা যেটি বলছেন, এখন মূলত সাধারণ মানুষের মধ্যে করোনা পরীক্ষা করানো নিয়ে এক ধরনের অনীহা আছে এবং যে কারণে অনেকেই আছেন যারা আসলে তাদের যে করোনা হয়েছে কিনা এটি বিষয়টি নিশ্চিত হওয়া বা সরকারিভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না পরীক্ষা না করানোর কারণে। আরেকটি বিষয় আছে যে এই করোনাকে ঘিরে আসলে এই মুহূর্তে চট্টগ্রামের পরিস্থিতি যদি বলি, মানুষের মধ্যে এক ধরনের ঢিলেঢালা ভাব আমরা দেখছি। বেশিরভাগ মানুষই জনসমাগম স্থলে বা বাইরে বেরোলে যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি সেটি তারা খেয়াল করে না এবং মানুষের মধ্যে এই যে একটি করোনাকে পাত্তা না দেওয়ার একটি বিষয়, সেটি সামনের শীতের জন্য একটি আতঙ্কের কথা চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যদি এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে এই দ্বিতীয় ঢেউয়ের কথা যেটি বলা হচ্ছে সেটি মোকাবেলা করা আপাত দৃষ্টিতে সরকারের বিভিন্ন স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির কথা বলা হলেও আমরা শুরু থেকে তো দেখেছি যে বিভিন্ন ধরনের ভঙ্গুর পরিস্থিতি, সেই প্রেক্ষাপটে আসলে করোনা দ্বিতীয় ধাক্কা সামলাতে সংক্রমণ নিয়ন্ত্রণেও রাখতে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর তাগিদ রয়েছে একটা, সেটি চট্টগ্রামে কতখানি আসলে দেখছেন আপনি? না, নমুনা পরীক্ষা আসলে এখন আমরা বলতে পারি যে আগে সাধারণ মানুষের মধ্যে একটা আগ্রহ থাকার কারণে প্রত্যেকটি নমুনা পরীক্ষা দেওয়ার যে বা পরীক্ষা কেন্দ্রগুলো ছিল সেগুলোতে কিন্তু প্রচুর ভিড় থাকতো। কিন্তু এই গত আমরা 2 মাস বা 2.5 মাসের সময় ধরে দেখছি যে সাধারণ মানুষ আসলে এখন আর এই সমস্ত নমুনা পরীক্ষা কেন্দ্রের মুখী হচ্ছে না, যে কারণে সেখানে পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তি কমেছে, কিন্তু মোট পরীক্ষার সংখ্যা প্রতিদিন যে মোট পরীক্ষার সংখ্যা আমরা করোনার শুরুতে দেখেছি সেটি কিন্তু এখন আরো অনেক কম। এবং এই মুহূর্তে আজকে আমরা যদি বলি যে চট্টগ্রামের 2টি ল্যাবে কিন্তু কোনো নমুনা ছিল না বলে তাদের গত 24 ঘন্টায় তারা কোনো নমুনা পরীক্ষা করতে পারেনি বা করতে হয়নি। তো এই একটি পরিস্থিতি চলছে। এক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছেন যে সবচেয়ে জরুরি হচ্ছে সাধারণ মানুষের সচেতনতা, কারণ এখন এমন এক পরিস্থিতি যদি কেউ নিজ উদ্যোগে যদি এই করোনার পরীক্ষাটি যদি ঠিকভাবে না করান তাহলে আসলে এটি স্বাস্থ্য বিভাগ বা অন্যান্য কারো দ্বারা বোঝাও সম্ভব না যে কে আসলে করোনা আক্রান্ত। কারণ এই মুহূর্তে চট্টগ্রাম বা বাংলাদেশে যে করোনার যে লক্ষণ সেটি আসলে বারবার পরিবর্তিত হয়ে এমন এক পরিস্থিতিতে এসেছে যে সাধারণ উপসর্গ নিয়েও কিন্তু অনেকে করোনা আক্রান্ত হচ্ছেন। আসছে শীতে করোনা মোকাবেলার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। চলে যাচ্ছি পরের খবরটিতে। খুলনা বিভাগের উপকূলীয় 5 উপজেলায় করোনা সংক্রমণ কম। গত কয়েক সপ্তাহ ধরে নমুনা পরীক্ষা শনাক্তের হার শূন্য। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নানা উদ্যোগের পাশাপাশি উপকূলবাসীর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে।
খুলনার দাকপের সুরখালী ও তিলডাঙ্গা এলাকায় ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত এখনো স্পষ্ট। বাঁধ ভেঙে জোয়ারের পানি এখনো ঢুকছে লোকালয়ে। এর মধ্যেই করোনা পরিস্থিতি আরো কঠিন করে তুলেছে উপকূলবাসীর জীবন। প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষগুলো এখন নতুন লড়াইয়ে। করোনা ঠেকাতে সচেতনতা তৈরির চেষ্টা চোখে পড়ার মতো। এলাকার সচেতনতার কারণে এলাকায় এখনো কোনো করোনা রোগী পাওয়া যায় না। প্রশিক্ষণ দিচ্ছে এগুলো করার জন্য, সাবান দিয়ে হাত ধুতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। দাকপের সুরখালী ও কয়রার দক্ষিণ বেতকাশী ইউনিয়নে এখন পর্যন্ত কোনো করোনা রোগী পাওয়া যায়নি। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন উপকূলীয় এলাকায় সংক্রমণ কম। রিমোট যে ইউনিয়নগুলো একেবারে কোস্টাল বেল্টের কাছাকাছি, সুন্দরবনের কোলে গা ঘেঁষা যে সমস্ত ইউনিয়নগুলো, সুতারখালী, কামারখোলা, কৈলাসগঞ্জ, এখানে কিন্তু করোনার আক্রমণ একেবারে ছিল না বললেই চলে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুলাই আগস্টে উপকূলীয় এলাকায় করোনা সংক্রমণ থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে রোগী শনাক্ত শূন্যের কোঠায়। নানা উদ্যোগের পাশাপাশি উপকূলবাসীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে এর কারণ বলছেন অনেকে। তাদের বডি ইমিউনিটি বেশি, এর জন্যই তাদের হলো সংক্রমণের হার কম নাই বললেই চলে আর কি। আর কিছুটা হলো দুই একটাও যদি থাকে তারা সাধারণ জ্বর সর্দি কাশি মনে করে ওইটা নেগলেক্ট করে যাচ্ছে, অলরেডি ভালো হয়ে যাচ্ছে, এই জন্য এইদিকে আর তারা অ্যাটেনশন দিচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে খুলনার দাকপ, পাইকগাছা, কয়রা, সাতক্ষীরার আশাশুনি এবং শ্যামনগরে এ পর্যন্ত 536 জনের করোনা শনাক্ত হয়েছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। ভিআইপি দর্শনার্থীদের আবদার মেটাতে প্রজনন ক্ষমতা নষ্ট করা হচ্ছে দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্রের 3 কুমিরের। খুলনার সুন্দরবনের করমজলের প্রজনন কেন্দ্রে কুমির পরপর 3 বছর 103 ডিম দিলেও ফোটেনি একটি বাচ্চাও। এবছর 96টি ডিম থেকে কুমির ছানা পাওয়া গেছে মোট 4টি। এই অবস্থায় দ্রুত পরিবর্তন না আনলে লবণ পানির বিলুপ্ত প্রায় এসব কুমির আর খুঁজে পাওয়া যাবে না দেশে, মত বিশ্লেষকদের। বিলুপ্ত প্রায় লবণ পানির কুমিরের প্রজনন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে 2002 সালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজলে প্রায় 32 লাখ টাকা ব্যয়ে সরকারিভাবে গড়ে তোলা হয় দেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। রোমিও ও জুলিয়েট নামে 2টি কুমির দিয়ে যাত্রা শুরু। 10 বছর আগে যুক্ত হয় পিলপিল নামের আরও একটি। বর্তমানে এই কেন্দ্রে বিভিন্ন বয়সের 196টি কুমির ছানা রয়েছে, কিন্তু ডিম দিচ্ছে শুধু স্ত্রী প্রজাতির 2 কুমির, জুলিয়েট আর পিলপিল। একমাত্র পুরুষ প্রজাতির রোমিও তাদের সঙ্গ দিচ্ছে। স্থানীয়রা বলছেন, ভিআইপি পর্যটক ও তাদের সন্তান সন্ততি কিংবা স্বজনদের আবদার মেটাতে বাধ্য হয়ে যখন তখন ডাকাডাকি আর খাবার দিতে হচ্ছে প্রজননক্ষম কুমিরদের। বেশি খাবার কুমিরের শরীরে বাড়তি মেদ সৃষ্টি করে কমাচ্ছে প্রজনন ক্ষমতা। আমার মাত্র 3টে কুমির আছে, একটা দিয়ে লোক আসতেছে, তাদেরকে আমরা ডেকে উঠোচ্ছি, নামাচ্ছি। এ থেকে বারবার করার জন্য আসলে ইনফার্টিলিটি থাকতেই পারে, এটা হওয়ার সম্ভাবনা বেশি। প্রজনন যেখানে করা হয় তাকে সবসময় শব্দ থেকে দূরে, বিভিন্ন বাইরের যে গ্যাদারিং থেকে দূরে রাখাই উচিত। এই অবস্থা থেকে উত্তরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তারা। 3টা পুরুষ কুমির এবং 60টা স্ত্রী কুমির আমরা সেখানে দেব। আমরা এগুলো লালন পালন করার পরে আশা করি শীঘ্রই আমরা ইয়ং জেনারেশন থেকে আমরা নতুন বাচ্চা পাবো বলে আশা করতেছি। বিশ্লেষকদের মতে উপযুক্ত প্রজননের জন্য কোলাহলমুক্ত নীরব পরিবেশে কুমির রাখা দরকার। একই সঙ্গে খাবার দিতে হবে উপযুক্ত পরিমাণ। বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত কেন্দ্র থেকে কুমিরের স্বাভাবিক প্রজনন আশা করা যায় না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নাচ শেখানোর নামে তরুণীদের অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে জয়পুরহাট ডান্স ক্লাবের 3 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় 3 তরুণীকে উদ্ধার করা হয়েছে। গতরাতে অভিযুক্তদের শহরের প্রফেসর পাড়া এলাকা থেকে আটক করা হয়। র্যাব জানায়, অনেকদিন ধরেই অল্প বয়সী ছেলে মেয়েদের নিয়ে একটি ডান্স গ্রুপ চালিয়ে আসছিলেন সুমন। কৌশলে বিভিন্ন সময়ে এসব তরুণীদের অশ্লীল ভিডিও ধারণ করে রাখত সে। পরে ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীদের অনৈতিক কাজে বাধ্য করে আসছিলেন সুমন ও তার সহযোগীরা। এসব অভিযোগ পেয়ে ওই ক্লাবে অভিযান চালিয়ে 6টি মোবাইল ফোন সহ প্রধান অভিযুক্ত সুমন, তার স্ত্রী এবং আরেক নারীকে আটক করা হয়েছে। মাইগ্রেশন চালুর দাবিতে বিক্ষোভ করেছে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নগরী সাহেববাজার
জিরো পয়েন্ট এলাকায় বেলা 11টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীদের পাশাপাশি কর্মসূচিতে অভিভাবকরাও অংশ নেন। শিক্ষার্থীদের দাবি, ডিসেম্বর থেকে আগামী জানুয়ারির মধ্যে MBBS ব্যক্তিগত ও প্রফেশনাল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের মাইগ্রেশন সম্পন্ন করা না হলে তারা এসব পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এতে সেশন জটে পড়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। অভিভাবকদের অভিযোগ, লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে শাহ মখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। অনিয়ম বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। মাদারীপুরে সঞ্চয়ী হিসাব বা DPS এর মেয়াদ শেষ হওয়ার 5 বছর পরও গ্রাহকের টাকা ফেরত না দেয়া এবং হয়রানির অভিযোগ উঠেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে। টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তবে এ ব্যাপারে কথা বলতে চাননি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মাদারীপুর সদরের মোবারকদি গ্রামের বাসিন্দা লীনা আক্তার। তিনি 2005 সাল থেকে হাঁস মুরগির ডিম বিক্রি করে জমানো টাকা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির DPS এ রাখা শুরু করেন। 10 বছর মেয়াদী সেই DPS এর মেয়াদ শেষ হয়েছে 2015 সালে। এরপর 5 বছর পেরিয়ে গেলেও নানা টালবাহানায় লীনার প্রাপ্য টাকা পরিশোধ করছে না প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। 15 বছর 16 বছর হয়ে গেছে, এখন তো টাকাটা আমরা পাই না। আমরা টাকা চাই, দাবি করি, আর আমরা টাকাটা সুস্থভাবে জানি পাই। লীনার মতো হয়রানির অভিযোগ করেছেন আরো অনেক গ্রাহক। ভুক্তভোগীদের অভিযোগ, DPS এর বই এবং টাকা জমা দেওয়ার রসিদ কৌশলে তাদের কাছ থেকে নিয়ে আর ফেরত দিচ্ছেন না পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তারা। বই জমা দেন, এইটা বই নিয়ে আমি হেড অফিসে যাই আর ঠিক করে আনিয়ে দেবো। এই বললে আমাকে বই লয়ে গেছে, নেওয়ার পর আমাকে আর বই দেয় নাই। কে অফিসে কইছে আর নাই কে, একবার যে পাইছে অফিসে অফিস গেছে জানতেন, এবার যে নিয়েছিল হ্যাঁ বাড়ি পর্যন্ত গেছিলাম। প্রাপ্য টাকা দ্রুত ফেরত এবং হয়রানির প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বেশ কয়েকজন গ্রাহক। এ বিষয়ে তদন্ত করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। জনগণ তো জমা দিয়েছে, কারণ কর্মী জমা দিল কি দিল না এটা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিষয়। তাদের সাথে যোগাযোগ করবে এবং এই বিষয়ে যদি কোনো রকম অনিয়ম থাকে তাহলে আমরা অবশ্যই এটার ব্যবস্থা নিব। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাদারীপুর অফিসের কোনো কর্মকর্তা। তবে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভোরে ঠান্ডা হাওয়া, দুপুরে মিষ্টি রোদ আর সন্ধ্যা থেকেই কুয়াশার আবেশ এখন গ্রামগঞ্জ শহর বন্দরে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিলেও বাতাসে তাপমাত্রা কম, হেমন্তেই এখন শীতের আমেজ। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের তুলনায় রাতে 4 ডিগ্রি তাপমাত্রা কমেছে, তবে 2-3 দিন পর দিনের তাপ কিছুটা বাড়বে। নভেম্বরে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, তখন আরও বেশি অনুভূত হবে শীত। বাংলা পঞ্জিকায় এখন কার্তিক মাস, বইছে হেমন্তকাল। অগ্রহণ পেরিয়ে পৌষ মাঘ শীতকাল ধরা হলেও হেমন্তেই অনুভূত হচ্ছে শীত। এজন্য ভোরে কুয়াশাচ্ছন্ন নগরী, গ্রামেও ভারী ভেজা শুভ্র কুয়াশা, ঘাসে ঘাসে মুক্ত দানার মতো শিশির কণা। উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইছে ঘন্টায় 12 কিলোমিটার বেগে। ঘড়ির কাঁটায় 6টা বাজার আগে দেখা মিলছে না সূর্যের। তবে নগরবাসীকে বেশ স্বস্তি দিচ্ছে নভেম্বরের এই শীতের আমেজ। শীত আসতে এখনো বাকি 1 মাসেরও বেশি। তবে এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারদ নেমেছে 13 ডিগ্রি সেলসিয়াসে। রংপুর, রাজশাহীতে কার্তিকের শীতের উষ্ণতা অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, এবছর অক্টোবর পর্যন্ত মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আশ্বিন ও কার্তিকে ভারী বৃষ্টি হয় দেশ জুড়ে। এর রেশ কাটতে না কাটতেই হিমালয় থেকে বইতে শুরু করেছে ঠান্ডা বাতাস। রাতের তাপমাত্রা হঠাৎ করে 3 থেকে 4 ডিগ্রি সারা দেশে কমে গেছে। এই জন্য আপনাকে রাতের তাপমাত্রা যেহেতু বেশি কমে গেছে, এই জন্য শীতটা অনুভূত হচ্ছে। ডিসেম্বর মাস থেকে যে মেন শীতটা শুরু হয় এবং যেটা আমরা বলি কোল্ড ওয়েভ, এটা হয়তো আপনার ডিসেম্বরে মাঝামাঝি বা শেষ উইকে চলে আসবে। আর সবচেয়ে তাপমাত্রা কম থাকবে জানুয়ারি মাসে। প্রতি বছর এ সময় শরীরে হেমন্তের মিষ্টি রোদ মাখতে খালে বিলে ভিড় জমায় সোনালী হাঁস, বক, ডাহুক, শামুকখোল সহ 100 প্রজাতির পাখি। আকাশের সীমানা পেরিয়ে আসতে শুরু করে পরিযায়ী পাখির ঝাঁক। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে।